গতদিনের ক্লাস থেকে আমরা এইটুকু জানতে পেরেছি যে আমরা যখন অ্যাপসটাকে রান করি তখন ম্যানিফেস্ট নির্ধারণ করে দেয় কে হবে লঞ্চার। এখানে ম্যানিফেস্ট নির্ধারণ করেছে আমাদের মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, এটা হবে আমাদের লঞ্চার। সো মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে যাওয়ার পরে জাভার যে লাইফ সাইকেল সেখান থেকে আমরা জেনে গেছি যে যখন একটা জাভা ক্লাস লঞ্চ হয় বা লঞ্চার হিসেবে ভূমিকা পালন করে তখন সেখানে সর্বপ্রথম একটা মেথড ম্যান্ডেটরি কল হয়। সেই মেথডটার নাম হলো অনক্রিয়েট মেথড, যেটাকে আমরা অনক্রিয়েট বান্ডেল হিসেবে ডাকি, তাই না? সো অনক্রিয়েট বান্ডেলের মধ্যে আমাদের যাবতীয় কোড এবং ফাংশনালিটিগুলো লিখতে হবে একটা ফাংশনাল অ্যাপ তৈরি করতে গেলে, তাই না? এখন কিছু থিওরিটিক্যাল বা বেসিক বিষয় আপনাদেরকে আমি জানাবো, বাট তার আগে একটু বলে নেই যে থিওরির আমরা কোনো ডিপে যাব না। আমরা জানি যে আপনারা বিগিনার, সো আমরা থিওরির একদম ডিপে গিয়ে আপনাদেরকে ভয় পাওয়াই দেওয়ার কোনো উদ্দেশ্য আমার নাই। আমি চাই যে কিছু কিছু বেসিক জিনিস যাতে আমরা বুঝে করি, ঠিক আছে? এগুলো বুঝলে আপনাদের জন্য অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং খুবই ইজি হয়ে যাবে। সো এই যে আমাদের অনক্রিয়েট বান্ডেল আছে, এটা যদি আমি পাওয়ার পয়েন্টে নিয়ে যাই আপনাদেরকে একটু দেখাই। এই যে অনক্রিয়েট বান্ডেল মেথডটা, এই অনক্রিয়েট বান্ডেল মেথডটার মধ্যে বেসিক্যালি এই যে সেকেন্ড ব্র্যাকেট লাল দাগ দেখতে পাচ্ছেন, লাল কালারের সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট এখানে শেষ হয়েছে, এর মাঝখানে আসলে আমরা যাবতীয় কোডগুলো লিখব। এবং এখানে দুইটা লাইন বাই ডিফল্ট লেখাই আছে, সেটা হচ্ছে সুপার ডট অনক্রিয়েট এবং সেট কন্টেন্ট ভিউ। সেট কন্টেন্ট ভিউ সম্বন্ধে আমরা অলরেডি পরিচয় পেয়েছি, বাট আপনাদেরকে একটু জানিয়ে রাখি এই মেথডের মধ্যে বা জাভাতে মেথডগুলোর মধ্যে এই ফাংশনগুলো কিভাবে কল হয় সেটার ধারণা যদি আপনাদেরকে একটু দেই। জাভাতে এই মেথডের ভিতরে থাকা এলিমেন্টগুলো এইভাবে কল হয়, নিচের দিকে, উপর থেকে নিচের দিকে একটা লাইনের পরে একটা লাইন করে এক্সিকিউট হয়। মানে বোঝা গেছে? প্রোগ্রাম যখন এক্সিকিউট করে তখন প্রথমে এই লাইন, তারপরে এই লাইন, তারপরের লাইন, এভাবে উপর থেকে নিচ দিকে যায়, ঠিক আছে? এখন কিভাবে জাভা নির্ধারণ করে যে এটা একটা লাইন? প্রতিটা লাইনের শেষে দেখেন একটা সেমিক্লোন আছে। এই সেমিক্লোনের মানেই হলো একটা লাইন শেষ, এই সেমিক্লোনের মানেই হলো একটা লাইন শেষ। অলরাইট, সো পরের বিষয়ে যাবার আগে আপনাদেরকে একটু থিওরিটিক্যাল বিষয়ে ধারণা দিয়ে আসি। আমি একদমই ডিপে নেব না, ভয় পাওয়ার কিচ্ছু নাই। জাভাতে অনেক ধরনের ডেটা টাইপ আছে, সেগুলোকে নানাভাবে ক্লাসিফাই করা হয়, সেগুলোকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা হয়। আপনাদের এত কিছু বোঝার দরকার নেই, আমি জাস্ট তিনটা অংশ মার্ক করে রেখেছি। একটা হচ্ছে নিউমেরিক ডেটা টাইপ জাভাতে, সেটার নাম হলো ইন্টিজার। আরেকটা হচ্ছে নিউমেরিকের মধ্যে আছে ফ্লোটিং পয়েন্ট, এবং নন প্রাইমেটিভের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট। এই তিনটা ডেটা টাইপ নিয়ে আমরা মূলত শিখব, এবং এই তিনটা ডেটা টাইপ দিয়ে আমাদের আগামীতে অনেকগুলো ক্লাস এবং আমাদের বেসিক কাজকর্ম সব হয়ে যাবে, ঠিক আছে? এই এত ক্লাসিফিকেশনের ডিটেলসে ঢোকার আমাদের কোনো দরকার নেই অ্যাজ এ বিগিনার। সো প্রথমে আসি, প্রথমটা ইন্টিজার। হোয়াট ইজ ইন্টিজার? ইন্টিজার এক ধরনের ডেটা টাইপ। জাভাতে, সিতে, C++-এ সব জায়গায় এই ইন্টিজারকে দেখা যায়। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা যেমন উদাহরণ দিতে পারি 1, 2, 3, 5, রাইট? এগুলো পূর্ণ সংখ্যা। এরপরে -10ও যদি আমি বলি, -10, -5, এগুলোও কিন্তু পূর্ণ সংখ্যা। কোনো ফ্র্যাকশন নাই, যেখানে কোনো পয়েন্ট বা ডেসিমাল নাই। পূর্ণ সংখ্যাকে বলা হয় হলো ইন্টিজার। ইন্টিজার এক ধরনের ডেটা টাইপ যেটার মানে আসলে পূর্ণ সংখ্যাকে ইন্ডিকেট করা হয়। ওয়েল, এবার আসেন, এই ইন্টিজারকে প্রোগ্রামেটিক ভাষায় প্রকাশ করা হয় আইএনটি দিয়ে, ছোট হাতের INT, ইন্ট। এই ইন্ট মানে হলো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে INT দিয়ে প্রকাশ করা হয়, যেটার মানে দ্বারা ইন্টিজার। দ্বিতীয় আছেন ফ্লোট, যেটাকে বলি আমরা ফ্লোটিং পয়েন্ট। ফ্লোট মানে হচ্ছে ফ্র্যাকশনাল বা ভগ্নাংশ দশমিক। যে কোনো ধরেন 1.5, 3.8, হ্যাঁ, যে কোনো নাম্বার, ফ্র্যাকশনাল নাম্বারকে আসলে বলা হয় ফ্লোটিং পয়েন্ট। এটাকে প্রকাশ করা হয় ছোট হাতের FLOAT, ফ্লোট, এভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে? এবং তৃতীয় এক ধরনের ডেটা টাইপ নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট বলতে মূলত বোঝাই, যেমন আমরা বিভিন্ন ধরনের কন্টেইনার এবং উইজেট সম্পর্কে কিন্তু এর আগে ডিজাইন করার সময় XML-এ আমরা দেখেছি। যেমন ধরেন বাটন, লিনিয়ার লেআউট, ইমেজ ভিউ, এগুলো প্রত্যেকটা আসলে এক একটা অবজেক্ট ডেটা টাইপ, ঠিক আছে? এক একটা অবজেক্ট। এগুলোকে প্রকাশ করা হয় যার যার নাম দিয়ে, এবং মানে বড় হাতের ক্যাপিটাল দিয়েই এটা শুরু হয়, ঠিক আছে? সো এই তিনটে জিনিস যদি একটু বোঝা যেয়ে থাকে হালকা, আমরা যখন ইমপ্লিমেন্টেশন করব তখন আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ভয়ের কিচ্ছু নেই। এবার আসেন ভ্যারিয়েবল ডিক্লেয়ারেশন। এই ডেটা টাইপ দিয়ে আসলে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য ধরেন আমি এইভাবে উদাহরণটা দিতে পারি। ফর এক্সাম্পল, আপনার একটা নাম আছে, যেমন আমার নাম জুবায়ের।
আমার ভালো নাম জুবায়ের হোসাইন, ঠিক আছে, এইটা আমার নাম, জুবায়ের আমার নাম, রাইট। আমার মা বাবা জন্মের পর আমার একটা নাম দিয়ে দিয়েছে জুবায়ের, রাইট। কেন নামটা দিয়েছে? কারণ আমি যাতে এই নামে পরিচিত হতে পারি। এখন আমাদের যদি কারো কোনো নাম না থাকতো তাহলে আমাদেরকে কি বলে ডাকা হতো বলেন তো? এই অমুক শুনো, রাইট, এই শুনো। সো প্রত্যেকের যদি একটা ইউনিক নাম না থাকতো তাহলে আমরা কিভাবে তাকে ডাকবো? একবার চিন্তা করেন তো, যে আমাদের মানে যত মানুষ আছি আমরা আশপাশে, আমাদের কারো নাম নাই, আমাদেরকে আসলে ডিফাইন করতাম কি দেখে? চেহারা দেখে? তাহলে প্রত্যেকটা মানুষকে আইডেন্টিফাই করার জন্য, আলাদা করার জন্য তাকে একটা এক্স্যাক্টলি নাম দিতে হয়, রাইট। এবং এই নামটা কেন দেই? তাকে ডিফারেন্সিয়েট করার জন্য, তাকে আলাদা করার জন্য, রাইট। তাকে বিভিন্নভাবে তাকে স্পেসিফাই করার জন্য আমরা একটা নাম দিই। সো এইভাবে জাভাতেও একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে, প্রথমে লিখতে হয় ডেটা টাইপ। ডেটা টাইপ আমরা যেমন শিখলাম, এই যে ইন্টিজার যেমন একটা ডেটা টাইপ, ফ্লোট একটা ডেটা টাইপ, অবজেক্ট এগুলো একটা ডেটা টাইপ, রাইট। প্রথমে দিতে হয় সেই ডেটা টাইপ, তারপরে হচ্ছে ভ্যারিয়েবলের নাম। আমরা কোন নামটা দিতে চাই, আমরা যে কোনো নাম ইউজ করতে পারি, ঠিক আছে। যেমন ধরেন আমরা কাউন্ট নামে একটা ভ্যারিয়েবল ধরেছি, যেটার আগে আমরা লিখেছি ইন্ট কাউন্ট। তার মানে কি? কাউন্ট হচ্ছে একটা ভ্যারিয়েবল যেটার টাইপ হচ্ছে, ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। মনে আছে আমরা ইন্টিজার বলতে কি বোঝায়? পূর্ণ সংখ্যা। যেমন 1 2 3 4 5 এটাকে প্রকাশ করা হয় ছোট হাতের ইন দিয়ে, তাই ভ্যারিয়েবল ডিক্লেয়ারের সময় ডেটা টাইপটা আমরা লিখেছি ইন্ট, ছোট হাতের INT, তারপরে আমরা ভ্যারিয়েবলের নাম, তার মানে ডেটা টাইপ স্পেস দিয়ে ভ্যারিয়েবলের নাম আমরা নির্ধারণ করি। এখন কাউন্টের একটা পরিচয় হলো যে কাউন্ট হচ্ছে একটা ভ্যারিয়েবল যার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এখন কাউন্টকে আমরা নানান কাজে ইউজ করতে পারবো, তাই না? নানান কাজে ওকে ডাক দিতে পারবো, এই কাউন্ট এটা করো, এই কাউন্ট ওইটা করো, এটার মধ্যে এটা করো, তাই না? আমরা এটাকে ফাংশনাল করতে পারবো, ফাংশনাল কাজে ইউজ করতে পারবো। যেমন ধরেন একটা বাটনকে যদি আমরা ডিক্লেয়ার করতে যাই, যেমন বাটন B1 নামে আমরা একটা বাটনকে বাটন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, যেটা ডেটা টাইপ আসলে বাটন, তাই না? ইমেজ হচ্ছে একটা ভ্যারিয়েবলের নাম। যেমন ফ্লোট F1 F2 কমা দিয়েও কিন্তু আমরা লিখতে পারি। এবং প্রত্যেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার শেষে আমরা সেমিক্লোন দিয়েছি। দেখেন সেমিক্লোনের মানে তো আমি বললামই, সেমিক্লোনের মানে হলো লাইন শেষ করা, তাই না? যেমন ফ্লোট F1 F2 এভাবে আমরা ধরতে পারি, কমা দিয়ে একসাথে দুইটা ভ্যারিয়েবলও ধরতে পারি, এবং যেখানে শেষ করবো সেখানে সেমিক্লোন দিব। তার মানে কি? F1 একটা ভ্যারিয়েবল, F2 একটা ভ্যারিয়েবল, এদের ডেটা টাইপ হচ্ছে ফ্লোট বলতে কি বোঝায়? ভগ্নাংশ দশমিক, 1.2 5.6 এরকম ভগ্নাংশ দশমিক, ঠিক আছে। এবং এই ভ্যারিয়েবলের সময় আমরা যে ভ্যারিয়েবলের নামটা দিব, আমরা যে কোনো নাম ইউজ করতে পারি, বাট আমাদের মাথায় রাখতে হবে ওই যে একটা জিনিস, আমরা স্মল লেটার ক্যাপিটাল লেটার সব ইউজ করতে পারবো ভ্যারিয়েবলের নামের ক্ষেত্রে, কোনো বাধা ধরা নাই। বাট ভ্যারিয়েবলের নামের পরে অফকোর্স আমরা স্পেস দিতে পারবো না, যেমন আন্ডার স্পেস দিয়ে নেম এভাবে ইউজ করতে পারবো না। আমরা বিস্ময়সূচক ইউজ করতে পারবো না, প্রশ্নবোধক ইউজ করতে পারবো না, স্টার, এই ধরনের আমরা যে স্পেশাল ক্যারেক্টার এগুলো ভ্যারিয়েবলের নামের সাথে ইউজ করতে পারবো না। আমরা ইউজ করতে পারবো আন্ডারস্কোর ভ্যারিয়েবল, যেমন ভ্যারিয়েবল নেম। আমরা ইউজ করতে পারবো ক্যাপিটাল লেটার, যেমন ভ্যান নেম একসাথে। তাহলে এই ভ্যান নেম হচ্ছে একটা ভ্যারিয়েবল যেটা ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, রাইট। এবার আসেন এই ভ্যারিয়েবল ডিক্লারেশনের মানে কি এবং এরা কিভাবে কাজ করে। চলেন আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে এই কাজটা করি। যেমন আমাদের onCreate বান্ডেল তো এখানে আছে, তাই না? আমরা অলরেডি বলেছি onCreate বান্ডেলের এই যে সেট কন্টেন্ট ভিউ, এখানের পর থেকে আমরা কোডগুলো লিখবো। এখানে ধরেন আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ফর এক্সাম্পল ইন্ট এক্স, রাইট, সেমিক্লোন, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। তার মানে এক্স নামে, বা আমি একটা ধরলি কাউন্ট, ইন্ট কাউন্ট, তারপরে সেমিক্লোন। তাহলে কাউন্ট নামে আমরা আসলে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। যখন আমরা প্রোগ্রামে কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তখন ওই ভ্যারিয়েবলের নামে একটা জায়গা তৈরি হয়, যেটা আমরা খালি চোখে দেখতে পারি না, এটা ব্যাকএন্ডে তৈরি হয়। ফর এক্সাম্পল এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় এইটার নাম যদি আমরা একটা নাম দেই, ফর এক্সাম্পল এটা একটা নাম দেই, এটার নাম হলো কাউন্ট। সো যখন আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তখন ওই ভ্যারিয়েবলের নামে একটা ফাঁকা জায়গা বরাদ্দ হয়, ঠিক আছে? ফাঁকা জায়গা বরাদ্দ হয়। যেমন আমরা যদি বলি ইন্ট কাউন্ট, তাহলে কাউন্টের নামে আমরা খালি চোখে দেখতে পারবো না, কিন্তু প্রোগ্রামের ব্যাকএন্ডে একটা ফাঁকা স্পেস বা মেমোরি অ্যালোকেট হয়। আমরা জানি কম্পিউটার বা প্রোগ্রামিং আসলে মেমোরি বেসড, তাই না? এখানে মেমোরি অ্যালোকেশন করে এই যাবতীয় কাজ করা হয়। সো যখনই আমরা একটা ভ্যারিয়েবল ধরি তখন ওই ভ্যারিয়েবলের নামে একটা ফাঁকা জায়গা তৈরি হয়।
অলরাইট, তখন আমরা এই ফাঁকা জায়গার মধ্যে যে কোনো মালপত্র বা জিনিসপত্র রাখতে পারি। যেমন এবার আমরা বলতে পারি যেহেতু কাউন্ট নামে একটা ভ্যারিয়েবল করেই ফেললাম, এখন আমি কাউন্টকে ইউজ করতে পারবো। যেমন আমাদের মা বাবা আমাদের একটা নাম দিয়েছে, যখন একটা নাম দিয়েছে তখন ওই নামটাকে আমরা ইউজ করতে পারি। আমার নাম জুবায়ের, সো আমার যেহেতু মা বাবা জন্মের পরে একটা নাম দিয়েছে জুবায়ের, সো আমাকে কিন্তু এখন জুবায়ের বলে কেউ ডাক দিলে আমি ডাকটা শুনতে পাই যে জুবায়ের এইটা করো, তার মানে এটা আমার নাম। সো যখনই আমি কাউন্ট নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ফেললাম, তখন এই কাউন্টটাকে আমি ইউজ করতে পারবো। সো আমি কাউন্ট ইকুয়াল টু ফর এক্সাম্পল 10 রাখলাম, 10 বললাম, 10 কাউন্ট ইকুয়াল টু 10। তার মানে এই কাউন্টের যে জায়গাটা বরাদ্দ হয়েছে, এই কাউন্ট জায়গাটার মধ্যে 10 মানে 10 সংখ্যাটাকে তুমি মেমোরিতে অ্যালোকেট করো বা রাখো। বোঝা গেছে? তার মানে একটা ভ্যারিয়েবল যখনই আমরা ডিক্লেয়ার করি, তখন ওই ভ্যারিয়েবলের নামে আসলে একটা ব্ল্যাঙ্ক বা ফাঁকা স্পেস তৈরি হয়, এবং ওই ফাঁকা স্পেসের মধ্যে আমরা বিভিন্ন রকম এলিমেন্ট রাখতে পারি। এখন আসেন এই কাউন্টের মধ্যে 10 না রেখে এই কাউন্টের মধ্যে আমি 10.5 কি রাখতে পারতাম বলেন? 10.5 রাখতে পারতাম? 10.5 এখানে বসবেন না। 10.5 যদি দিই প্রোগ্রাম এরর হয়ে যাবে এবং প্রোগ্রাম ক্র্যাশ করবে। কেন? কারণ অলরেডি আমি বলে দিয়েছি যে কাউন্ট হচ্ছে এমন একটা ভ্যারিয়েবল যেটা ডেটা টাইপ ইন্টিজার, এবং আমরা অলরেডি শিখেছি যে ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা 1 2 3 4 5। এখানে কোনো ফ্র্যাকশনাল আসবে না, এখানে মাইনাস আসতে পারে বাট ফ্র্যাকশন আসবে না। সো অফকোর্স আমরা কাউন্ট নামে যে ভ্যারিয়েবলটা তৈরি করলাম, এই কাউন্ট ভ্যারিয়েবলের মধ্যে 10.5 রাখলে প্রোগ্রাম ক্র্যাশ করবে। এটার মধ্যে আমরা রাখতে পারি 10, 10 এখানে আমরা রাখতে পারি। ঠিক আছে? তাহলে এই কাউন্টের মধ্যে যে ফাঁকা জায়গাটা তৈরি হচ্ছে, এখানে আসলে থাকবে 10, রাইট? এর পরের লাইনে যদি আমরা আবার বলি কাউন্ট ইকুয়াল টু 20, তাহলে কি হবে? এই কাউন্ট ভ্যারিয়েবলের মধ্যে 10কে বাদ দিয়ে এসে কাউন্টের মধ্যে 20 অ্যাসাইন করবে। ঠিক আছে? কারণ জায়গা তো একটাই, কাউন্টের নামে জায়গা তো একটাই বরাদ্দ হয়েছে আমি প্রথম লাইনে, এবং আমরা এটাও জেনে গেছি যে প্রোগ্রাম আসলে কিভাবে কাজ করে। প্রোগ্রাম আসলে কাজ করে যে লাইন বাই লাইন, উপর থেকে নিচে। তো প্রোগ্রাম যেহেতু উপর থেকে নিচে কাজ করে, একবার ফিল করে দেখেন বিষয়টা। যখন আমরা একটা ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি যেটার নাম দেই কাউন্ট, প্রোগ্রাম যখন এই লাইনটা এক্সিকিউট করে তখন কাউন্ট নামে একটা ব্ল্যাঙ্ক স্পেস, ফাঁকা স্পেস তৈরি হয়। প্রোগ্রাম যখন এই লাইনে, তখন এই কাউন্ট ফাঁকা স্পেসের মধ্যে ইকুয়াল টু 10 দেওয়া মানে হলো 10 ওই ফাঁকা বাক্সের মধ্যে রাখো। সো ফাঁকা বাক্সের মধ্যে আমরা দেখতে পাই, মানে 10 আমরা দেখতে পাই না, খালি চোখে এটা দেখতে পাই না, বাট ব্যাকএন্ডে এই ঘটনাটা ঘটে। কাউন্টের মধ্যে যদি আমরা বলি 20, তাহলে আসলে কাউন্টের মধ্যে 20 অ্যাসাইন হয়ে যায়। ঠিক আছে? সেমভাবে আমরা যদি একটা ফ্লোটকে, এখানে যদি আমরা একটা ফ্লোটকে ডিক্লেয়ার করি যে ফ্লোট ফর এক্সাম্পল F1, তাহলে কি হবে বলেন তো? আপনারাই বলেন। ফ্লোট F1 যদি আমরা ডিক্লেয়ার করি, তাহলে এই F1 এর নামে আসলে একটা ফাঁকা বাক্স নির্ধারণ হয়ে যাবে, রাইট? F1 এর নামে একটা ফাঁকা বাক্স নির্ধারণ হয়ে যাবে F1, যার নাম হবে F1, রাইট? যার অ্যাড্রেস হবে F1, এবং এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হবে। প্রোগ্রাম যখন এই লাইনে থাকবে তখন F1 নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়ে গেছে এবং তার জন্য একটা জায়গা মেমোরি অ্যালোকেট হয়ে গেছে। সো এই লাইনে এসে আমরা যদি বলি F1 ইকুয়াল টু 10.5, তাহলে কি হবে? এই ফাঁকা বাক্সের মধ্যে F1 এর মধ্যে 10.5 সে জায়গাটা রেখে দিবে। তাহলে একটা বাটনকে আমরা এভাবে ডিক্লেয়ার করব। একটা বাটন, বড় হাতের বাটনকে ডিক্লেয়ার করতে হয় কিভাবে? বাটন B1 ফর এক্সাম্পল। তাহলে B1 একটা ভ্যারিয়েবল, তাই না? V1 একটা ভ্যারিয়েবল যেটা ডেটা টাইপ কি? বাটন। এবার যদি আপনি বলেন যে B1 ইকুয়াল টু, রাইট? এবার যদি আপনি বলেন B1 ইকুয়াল টু 10, তাহলে কি হবে বলেন? আমি যখন B1 নামে একটা বাটন ডিক্লেয়ার করব, তখন আমার প্রোগ্রামে B1 অ্যাড্রেসে একটা ফাঁকা জায়গা তৈরি হবে, রাইট? একটা ফাঁকা স্পেস তৈরি হবে। এখন আমি যদি বলি B1 ইকুয়াল টু 10, বলেন প্রোগ্রাম কি ক্র্যাশ করবে নাকি চলবে? প্রোগ্রাম ক্র্যাশ করবে। কারণ কি? কারণ B1 ইকুয়াল টু 10 হইতেই পারে না। কেন হইতে পারে না? কারণ এই B1 তো একটা বাটন, আমি বলেই দিছি B1 একটা বাটন, ভ্যারিয়েবল ডিক্লেয়ারের সময় বলে দিছি যে এটা ডেটা টাইপ হচ্ছে বাটন। তো এটার মধ্যে তো ইন্টিজার দিলে কাজ হবে না। এটার মধ্যে যদি আমি 10.5 দিই, কাজ হবে না, কারণ 10.5 তো একটা ফ্লোট। সো এটার মধ্যে আলটিমেটলি দিতে হবে একটা বাটনকে, রাইট? সো একটা বাটনকে কীভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা এখন আমরা শিখব। একটা টেক্সট ভিউকে কীভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা এখন আমরা শিখব। অ্যান্ড ফাইনালি একটা বাটনকে বা একটা স্ক্রিনের উইজেটকে আমরা আসলে ফাংশনাল করা ট্রাই করব।